বহুভুজ। আজকে এই অধ্যায়টির লাস্ট ক্লাস। আজকে আমরা মূলত অষ্টভুজ পড়ব এবং অষ্টভুজের ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক করব। তাহলে শুরু করা যাক। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2 মিটার হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রথমে প্রশ্নটা একটু বুঝে নিব, তারপর অঙ্কটা শুরু করে দিব। দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে 40√2। তার মানে আমরা ফার্স্টে কি করবো, একটা বর্গক্ষেত্র আঁকবো। আমরা একটা বর্গক্ষেত্র এঁকেই নিই, তারপর বাকি প্রশ্নটা পড়ে ফেলবো, কেমন? আচ্ছা, মোটামুটি রকম একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম। বলেছি এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40√2। আমরা দিয়ে দিই, এটার মান হচ্ছে 40√2। উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, অন্তর্লিখিত কথাটার মানে হচ্ছে ভিতরে, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ভিতরে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই বর্গক্ষেত্রের ভিতরে একটা সুষম কি থাকবে, অষ্টভুজ থাকবে। তার মানে আমরা এখানে একটা সুষম অষ্টভুজ এঁকে নিব। আমি একটা অষ্টভুজ এঁকে নিই। আমি একটা অষ্টভুজ এঁকে নিয়েছি। আমি অষ্টভুজটা একটু মার্ক করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি অষ্টভুজটা মার্ক করে দিয়েছি। বলেছি এই অষ্টভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আচ্ছা, আমরা যখন অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তখন আমাদের কি লাগে মনে আছে? আমি গত ক্লাসে অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র শিখিয়েছিলাম। অষ্টভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এরকম: 2 × 1 + √2 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো? এটাই অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। তো আমি যদি এই সূত্র থেকে মান বের করতে চাই, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে কি লাগবে? একমাত্র আমার এই বাহুর মান লাগবে। তার মানে আমাদের টার্গেট কি? সামহাউ এই অষ্টভুজটার যে কোনো একটা বাহুর মান বের করা। খেয়াল করো, আমাদের একটা মাত্র অপশন হচ্ছে যে এই বর্গক্ষেত্রের বাহুর মান দেওয়া। আমরা এখানে ধরে নিব, ধরি AB = 40√2। আমরা একটু এখানে লিখে দেবো কিছু, হ্যাঁ, যে AB = 40√2। আমরা একটা স্ট্রাকচার দাঁড়া করাচ্ছি। তো আমাদের সামহাউ টার্গেট রাখতে হবে এই লাইন থেকে আমাদের যেন এই মাঝখানের এইখান থেকে পর্যন্ত মান বের করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের আপাতত টার্গেট। তো আমরা ফার্স্ট একটা নামকরণ দিয়ে দিই। মনে করে এটার নাম দিলাম সিডি। তার মানে আমাদের টার্গেট কি বলতো? এই সিডির মান নির্ণয় করা। যেহেতু একটা সুষম অষ্টভুজ, তার মানে এই প্রত্যেকটা বাহুর মান কি সেম থাকবে। আমি সিডি এর মান এ ধরি, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এটার মানও কত হবে? এ, তাই না? ঠিক একইভাবে এখান থেকে এটার মানও কি হবে? এ হবে। আমি আর একটাও লিখবো না, আমি জাস্ট একটা মানই লিখবো। দেখো আমার টার্গেট হচ্ছে সিডির মান বের করা। সিডির মান আমি কিভাবে বের করব? আমরা আগে অনেকগুলো অঙ্ক করেছি যে এই এ বি যে আমাদের অংশটা আছে এটাকে 3টা পার্টে ভাগ করে ফেলেছি। এখনো ঠিক একই কাজ করব। তার মানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা অংশ নিচ্ছি, এবং এখান থেকে এই পর্যন্ত একটা অংশ নিচ্ছি, এবং এখান থেকে এই পর্যন্ত একটা অংশ নিচ্ছি। তার মানে আমি এবিটাকে ভাগ করতেছি এরকম ভাবে যে AB = AC + CD + DB। আমাদের টার্গেট এখান থেকে এই সিডির মান নির্ণয় করা। আমরা এখানে এবির মান জানি 40√2, এসির মানটা আমরা জানি না, আবার ডিবির মানও জানি না। একটু খেয়াল করলে বুঝতে পারবা যে যেহেতু এটা বর্গক্ষেত্র ছিল এবং এখানে একটা সুষম অষ্টভুজ তৈরি হয়েছে, তার মানে এই এ সি এবং বিডি সেম। আমরা এখানে লিখতে পারি যে AC = ডিবি। তার মানে আমরা এই ডিবির বদলে কি এসি লিখতে পারি। তার মানে আমরা এরকম লিখতে পারি AC + CD + AC। খেয়াল করো আমার এখানে কি আসছে মানটা, 40√2 = 2AC + CD। তার মানে আমি যদি এখন কোনো রকম ভাবে এসির মান বের করতে পারি, তাহলেই এসির মানটা এখানে বসিয়ে সিডি বের করে ফেলতে পারবো। মোটামুটি ভাবে এটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করেছি। তো দেখো আমরা কিভাবে এসির মানটা বের করব। একটু খেয়াল করলে দেখতে পারবো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যেখানে এই কোণটা হচ্ছে 90°। ত্রিভুজটা হচ্ছে এরকম, এই যে আমি দেখো মার্ক করে দিচ্ছি ত্রিভুজটা। দেখো আমি সম্পূর্ণ করে একটা গ্রিন কালার করেছি।
একটা ত্রিভুজ তৈরি করেছি, ত্রিভুজটার নাম হচ্ছে AC, এখানে একটা নাম দিয়ে দিব E। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে এই ACE, এই ত্রিভুজটা থেকে এই AC এর মান বের করে ফেলা সামহাও। তো খেয়াল করো এখানে এটা কি ত্রিভুজ, একটা সমকোণের ত্রিভুজ। এই সমকোণের ত্রিভুজের এই মানটা আমাদের দেওয়া আছে, আমরা কি করব, অন্য একটা মান বের করে ফেলবো। আরেকটা জিনিস এখানে খেয়াল করা আছে, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এখানে AC ইকুয়াল টু AE। তো দেখা যাক আমরা কিভাবে এখান থেকে এসির মানটা বের করে ফেলি। আমরা অঙ্কটা শুরু করে দিই, কেমন? ফার্স্টে কি আমরা যেগুলো এখানে চিত্র লিখেছি সেগুলো আমরা এখানে বর্ণনা দিয়ে দিব। তার মানে ফার্স্টে কি লিখবো, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য AB ইকুয়াল টু 40√2। এত মিটার আছে তাই না? তারপর কি করেছি, এবং এই বর্গক্ষেত্রে যেটা অষ্টভুজ আমরা অঙ্কন করেছি সেটা একটা বাহুর মান ধরেছি, এবং অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য CD ইকুয়াল টু A। বা আমরা একটু সম্পূর্ণ লাইনটা লিখবো যে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য, কেমন? এই সম্পূর্ণ লাইনটা আমরা লিখে দিব। এবং বর্গক্ষেত্রে অন্তর্লিখিত সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য CD ইকুয়াল টু A মিটার। মোটামুটি ভাবে আমরা অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য লিখে ফেললাম। তারপর কি করেছি বলতো, এখন আমাদের টার্গেট কি, এই ACE ত্রিভুজ হতে AC এর মান বের করা, তাই তো? তাহলে এটাই লিখে ফেলবো, আর কোনো বর্ণনা দিব না, যতটুকু দিয়েছি যথেষ্ট। এখন ত্রিভুজ ACE হতে, আচ্ছা এখন বাকি কথায় আসি। দেখো ACE এটা কি ধরনের ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস ইউজ করা যায়, তার মানে আমরা এই ত্রিভুজটার মধ্যে কি করব, পিথাগোরাসের সূত্র ইউজ করব। তো পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ কোনটা বলো তো, এটা যদি 90 ডিগ্রি হয়, এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে আমরা লিখবো CE স্কয়ার। লিখে ফেলি, CE স্কয়ার ইকুয়াল টু বাকি দুই বাহুর বর্গের যোগফল, তার মানে এই বাহুটার বর্গ যোগ এই বাহুটার বর্গ, তাই তো? তার মানে AC স্কয়ার প্লাস AE স্কয়ার। দেখো CE স্কয়ার এটার মান কত, A, তার মানে আমরা এটার মান বসিয়ে দিব, A স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার প্লাস, খেয়াল করো এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই না, তার মানে এই বাহুটা এবং এই বাহুটা কি সমান, তার মানে আমরা A এর বদলে AC লিখতেই পারি, AC স্কয়ার। কি করেছি, যেহেতু AE ইকুয়াল টু AC, এই কথাটা আমরা একটু এখানে লিখে দিব, কারণ আমরা A এর বদলে AC বসিয়েছি। কেন বসিয়েছি বুঝেছো, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এখানে যেহেতু এটার বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রের আমরা জানি প্রত্যেকটা বাহু কি সেম। এখান থেকে যদি এই অংশটা আমরা কেটে নিই, এখান থেকেও তো সেম অংশ কেটে নিয়েছি, যেহেতু এটা কি সুষম অষ্টভুজ, তার মানে এইখানের মান এখানের মান সেম হবে। ওকে, আমাদের টার্গেট কি ছিল বলো তো, মনে আছে? এই অংশটার মান বের করা, a square equal to 2ac square implies a square by 2 equal to ac square। দেখো এখন আমরা বর্গমূল করলে মানটা পেয়ে যাচ্ছি, স্কয়ার বাই 2 ইকুয়াল টু AC। সুতরাং AC ইকুয়াল টু কত বলো তো, বর্গমূল করে দাও, a বাই √2। দেখো আমাদের টার্গেট মোটামুটি একটা হয়ে গেছে, আমরা AC এর মান পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব বলো তো, এই যে এই কাজটা করব, আমরা AB কে তিনটে পার্টে ভাগ করে ফেলবো, তাই তো? এখন AB ইকুয়াল টু, AB কে কেন তিনটে পার্টে ভাগ করতেছি জানো, আমাদের যে কোনো ভাবে হোক এই A এর মান নির্ণয় করতে হবে। আমরা A এর মান নির্ণয় করার জন্য এই AB কে তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি, আমরা আগে ওই ধরনের অঙ্ক করেছি তাই না। এখন AB ইকুয়াল টু AC প্লাস CD প্লাস DB, প্রত্যেকটার মান বসিয়ে দিব। AC এর মান মাত্র পেয়েছি a বাই √2, a বাই √2 ইকুয়াল টু CD এর মান আমরা জানি না, আমরা এটাই বের করবো তাই না। এখানে প্লাস চিহ্ন, তো a প্লাস DB, মনে আছে আমি যে এখানে লিখে দিয়েছিলাম যে AC এবং DB সেম, তার মানে আমরা এখানে সরাসরি DB এর বদলে এটার মান বসিয়ে দিব, a বাই √2। সাইডে লিখে দিব যেহেতু AC ইকুয়াল টু DB ইকুয়াল টু a বাই √2। কেমন, আমরা যেই বর্ণনাটা উপরে লিখবো না সেই বর্ণনাটা যদি আমাদের সামহাউ ইউজ করতে হয়, আমরা এটা সাইডে ব্র্যাকেট দিয়ে লিখে দিব। এর ফলে হলো কি, তোমার এটা সংক্ষিপ্ত হলো প্লাস বাংলা লেখা একটু কম হলো। এখন আমরা জাস্ট এই লাইনটাকে একটু ক্যালকুলেশন করে নিব, 40√2
2 ইকুয়াল টু, দেখো এখান থেকে a কমন যাচ্ছে, a কমন নিলাম, তাহলে কি থাকে 1/√2 প্লাস এখানে 1 প্লাস এখানে 1/√2। আমি এটাকে কমন নিয়েছি, তাহলে কি হলো জানো, আমার এখানে সবগুলো সংখ্যা হয়ে গেল। প্রত্যেকটা যদি সংখ্যা হয়ে যায় ক্যালকুলেশন করতে একটু সহজ হয়। এখন তোমরা যে যেভাবে পারো ক্যালকুলেশনটা করতে পারো, অনেকভাবে ক্যালকুলেশনটা করা যায়। যেমন তোমরা এই কাজটা করতে পারো যে এখানে 1/√2 এটার মান বের করে এটার সাথে 1 যোগ করতে পারো, আবার 1/√2 এর মান যোগ করতে পারো, এভাবে করতে পারো। অথবা এখানে লসাগু করে নিতে পারো। তোমরা যে যেভাবে ইচ্ছা সেভাবে করো। আমি কি করবো জানো, আমি সরাসরি ক্যালকুলেটর চেপে এটার মান বসিয়ে এখানে মানটা বসিয়ে দিব। তাহলে 40√2 ইকুয়াল টু a ইন্টু, আমি পুরো লাইনটা ক্যালকুলেটরে করে মান বসিয়ে নিয়েছি। এটার মান হবে তাহলে 2.414। তোমরা যে যেভাবে পারো সেভাবে করো, আমার মনে হয় এইভাবেই সব থেকে শর্টকাট হয়। এখন আমি কি করব, এর মান বের করবো, যেহেতু এই অংশটাকে ভাগাকার লিখে নিয়ে আসবো। 40√2 ডিভাইডেড, এটাকে ভাগাকার লিখছি, 2.414 ইকুয়াল টু a। এখন সুতরাং a ইকুয়াল টু, এর মান কত পেয়েছি বলো তো, ভাগ করে মান বসিয়ে দিব, 23.43 এত মিটার। দেখো আমরা মোটামুটি ভাবে এর মান পেয়ে গেলাম। আমাদের টার্গেট কি ছিল মনে আছে? টার্গেট ছিল যে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রটা এখানে লিখেও দিয়েছিলাম একদম শুরুর দিকে। তো আমরা কি করব, এই ক্ষেত্রফলের সূত্রটা এখানে বসাবো, বসানোর পরে এর মান বসাবো, অর্থাৎ বাহুর মান বসাবো। বসালে কি পেয়ে যাব, আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা এখন বসিয়ে দিচ্ছি। আমি একটু মানে এখানে ছোট করে লিখে ফেলবো, কারণ নিচে লিখলে আর দেখা যাবে না হয়তো। সুতরাং অষ্টভুজের ক্ষেত্রফল 2 ইন্টু 1 প্লাস √2 ইন্টু বাহু স্কোয়ার। বাহুর জায়গায় তার মান বসিয়ে দিব 23.43, এটার উপরে হোল স্কোয়ার। এখন জাস্ট ক্যালকুলেটর চেপে মানটা বসিয়ে দিব। তো বর্গ মিটার, এটা আমাদের উত্তর। মোটামুটি ভাবে একটা অঙ্ক করা শেষ। আমি এই টাইপের একটা সিমিলার অঙ্ক দিয়ে দিব। অষ্টভুজের মোটামুটি যে কয়টা রোলস আসে তোমাদের পরীক্ষায়, আমি সবগুলোই করে দিয়েছি। গত ক্লাসটাও একটু দেখে নিও, অষ্টভুজের সবকিছুই করানো আছে। আর আজকে 2টা মাত্র অঙ্ক করাবো, একটা অলরেডি শেষ, আরেকটা অঙ্ক করিয়ে নিচ্ছি। তোমরা সিমিলার আর 2টা অঙ্ক করবা, আমি 2টা অঙ্ক এখানে লিখে দিচ্ছি। দেখো এখানে 40√2 জায়গায় পাঁচটি দিব হচ্ছে 6 প্লাস 4√2। এই একটা অঙ্ক আমি একটু বক্স করে দেই, নাহলে সবগুলো গ্রিন কালার হয়ে যাচ্ছে। এই একটা অঙ্ক করবা, আরেকটা অঙ্ক করবা হচ্ছে 10√2 দিয়ে, 10√2 দিয়ে। কেমন? এই 2টা অঙ্ক তোমরা করবা। আমি প্রশ্নটা একটু মুখে বলে দিচ্ছি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 প্লাস 4√2 মিটার হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক। সেকেন্ড অঙ্কটা সেম, শুধুমাত্র এই বাহুর দৈর্ঘ্য জায়গায় কত দিবা, 10√2 দিবা। অবশ্যই অঙ্ক করে আমাকে উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তোমরা কমেন্ট বক্সে জানালে আমার এটা ভেবে ভালো লাগে যে হ্যাঁ অনেকে অঙ্কগুলো করতেছো। আমি সেকেন্ড অঙ্কে চলে যাচ্ছি, কেমন? আরেকটা কথা বলে নিব, এই চিত্রটা আমি যতটুকু এঁকেছি তার থেকে বেশি আসলে আঁকার দরকার নাই। তোমাদের বইয়ে আমি দেখেছি অনেকগুলো বই কি করেছে, ভিতরেও এই অষ্টভুজটা এঁকেছে, অর্থাৎ এই বাহুর মান দিয়েছে, এই বাহু দিয়েছে, মানে অষ্টভুজের ভিতরের বাহুগুলোও এঁকে দিয়েছে। কিন্তু একটাবার খেয়াল করে দেখো, এই টোটাল অঙ্কটার মধ্যে কোথাও কিন্তু ভিতরের অংশটা কাজে লাগেনি। যে অংশটা কাজে লাগবে না সেই অংশটা কি জন্য আঁকবো বলো? এর জন্য আমি ওই অংশটা আঁকি নাই। তোমরা অনেকেই চিত্র দেখে কনফিউজড হতে পারো যে ওই অংশটা নাই কেন। আসলে যে অংশটা দরকার নাই সেই অংশটা কেন এঁকে টাইম নষ্ট করব, তোমাদেরও আঁকার দরকার নেই। আমি সেকেন্ড অঙ্কে চলে যাচ্ছি। একটি 40 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ঘরের সম্মুখ ভাগে সুষম অষ্টভুজের সন্নিহিত বাহুর আকৃতির একটি বারান্দা তৈরি করা হলো। বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রথমে প্রশ্নটা বুঝে নিব। দেখো কি বলা হয়েছে, একটি 40 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ঘরের সম্মুখ ভাগে সুষম অষ্টভুজের সন্নিহিত বাহু আকৃতির একটা কি আছে, বারান্দা তৈরি করা আছে। ওই বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তার মানে ফার্স্ট কথা, আমাদের ঘরটা কেমন হবে, বর্গাকৃতি। তার মানে আমরা প্রথমে কি করবো জানো, একটা বর্গক্ষেত্র এঁকে নিব। দেখো আমি প্রথমে একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি।
আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম মোটামুটি রকম, একটু বাঁকা হয়েছে, সমস্যা নেই। তারপর কি করতে বলেছি, এই বর্গক্ষেত্রের সম্মুখ ভাগে, আচ্ছা মানটা লিখে নিই, কত মিটার? বাহুর মান হচ্ছে 40 মিটার। এর বর্গক্ষেত্রের সম্মুখ ভাগে কি করেছে, সুষম অষ্টভুজের সন্নিহিত বাহু আকৃতির একটা বারান্দা তৈরি করতে বলেছে। বারান্দার অঙ্ক আমরা আগে করেছিলাম, মনে আছে? তখন কি ছিল? সুষম ষড়ভুজ ছিল, এখন হচ্ছে সুষম অষ্টভুজ। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে কিভাবে মানে তুমি নর্মালি একটা অষ্টভুজ আঁকতে পারবা সেটা শিখিয়ে দিব। আমি তো গত ক্লাসে বৃত্তের ভিতরে কিভাবে একটা অষ্টভুজ আঁকতে হয়, অর্থাৎ একদম সুষম কিভাবে আঁকতে হয় সেটা শিখিয়েছিলাম, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের শেখানো হয় না। আজকে তোমাদের সেটা একবার দেখিয়ে দিব। এই পেজটার মধ্যে দেখিয়ে নেওয়া যাক, কেমন? দেখো, এখানে আমার একটা ষড়ভুজ আছে, পাশাপাশি লিখলে পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবা। দেখো, আমরা ফার্স্টে কি করব, আমরা দুইটা সরল রেখা আঁকবো। আমি এঁকে নিচ্ছি, এই একটা সরল রেখা আঁকলাম, এই একটা সরল রেখা আঁকলাম, দুইটা সরলরেখা আঁকবো এরকম আড়াআড়ি করে, আবার দুটো সরলরেখা আঁকবো লম্বালম্বি করে, আবার দুটো সরলরেখা এঁকে নিচ্ছি, কেমন? দেখো, স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? আমি কি করলাম, ফার্স্টে দুটো আড়াআড়ি সরলরেখা আঁকলাম, তারপর আবার কি লম্বালম্বি দুটো সরলরেখা আঁকলাম। তো এই দুইটা সরলরেখা আঁকার পর আমরা কি করবো জানো, এই কর্নার গুলো যোগ করে, এখন দেখো আমি যোগ করে দিচ্ছি সিম্পলি, বাস। এই আমি কি পেয়ে গেলাম, অষ্টভুজ পেয়ে গেলাম। যারা পরীক্ষা হলে খুব তাড়াহুড়া করে করতে চাও, আমার মনে হয় তোমরা এরকম করে অষ্টভুজটা এঁকে ফেলতে পারো, বৃত্ত আঁকার দরকার নাই। আর এছাড়া তোমরা বর্গক্ষেত্রের মধ্যে অষ্টভুজ আঁকতে পারো। আমি বর্গক্ষেত্রের মধ্যে কিভাবে অষ্টভুজ আঁকতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিব একটা ছোট্ট একটা ভিডিওতে, 1-2 মিনিট একটা ভিডিওতে। বর্গক্ষেত্রের মধ্যে অষ্টভুজ আঁকা সহজ, জটিল কিছু না একদমই। আর তোমরা চাইলে এভাবেই আঁকতে পারো, যেহেতু তোমাদের এখানে একদম মাপ হুবহু হইতে হবে না, সুতরাং তোমরা এভাবে আঁকলে কোনো সমস্যা নাই, কেমন? জাস্ট একটা চোখের অনুমান করে এঁকে ফেলবা। তো যাই হোক, আমরা প্রশ্নে ফিরে যাব। দেখো, ষড়ভুজ আর অষ্টভুজের পার্থক্যটা বুঝতে পেরেছো? ষড়ভুজের সন্নিহিত তিন বাহু, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম হয়। তার মানে এই অংশটা আমি একটু আলাদা করে মার্ক করে দিই, এই অংশটা, এই জাস্ট এই অংশটা। কিন্তু যদি অষ্টভুজের সন্নিহিত তিন বাহু বলা হয়, তাহলে কোন অংশটা বলো তো? এই যে উপরের অংশটা। তার মানে আমাদের অঙ্কটা এখন আছে এখান থেকে এই পর্যন্ত। তার মানে আমরা জাস্ট এই মার্ক করা অংশটা দিয়ে এখন অঙ্কটা রান করাইতে হবে। কেন বলতো? কারণ আমাদের বলছে যে আমাদের এটা কেমন হবে, সুষম অষ্টভুজের সন্নিহিত বাহু আকৃতির। দেখেছিলাম না কেমন? এখন এঁকে ফেলবো, জাস্ট সামনের অংশটা নিব, এঁকে নিলাম। আমি চিত্রটা বেশি ছোট করে ফেলেছি, একটু বড় করে আঁকলে তোমাদের জন্য ভালো হতো। দেখো, এই যে যদি ষড়ভুজ হতো আমরা কি করতাম, আমি আবার চিত্রটার মধ্যে ফিরে যাচ্ছি। তোমরা এই চিত্রটার মধ্যে একটু দেখেছি এলোমেলো করে ফেলো, এই জন্য আমি চিত্রটা বারবার করে মনে করে দিচ্ছি। দেখো, এটা যদি ষড়ভুজ হতো, আমরা এই যে এখন পর্যন্ত এই অংশটা এঁকেছি, কেমন? দেখো, এই অংশটা এই অংশটা কিন্তু সেম। ষড়ভুজ আর অষ্টভুজের সামনের পাটের পার্থক্য হচ্ছে ষড়ভুজের মিডল পয়েন্ট নিতে হয় এখানে, দিয়ে তারপর এরকম তিনটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। কিন্তু অষ্টভুজের ক্ষেত্রে দেখো, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়নি। মিডিল পয়েন্টটা নিয়েছি কিভাবে, এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা, মাঝখানে একটা কি হয়েছে, চতুর্ভুজ, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো চতুর্ভুজ হয়েছে, অর্থাৎ আমরা আয়তক্ষেত্র বলতে পারি। মাঝখানে একটা কি সৃষ্টি হয়েছে, আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে। আর এই দুই পাশে দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ সৃষ্টি হয়েছে। তার মানে আমরা এইভাবে করে আঁকবো, যেহেতু এটা অষ্টভুজের কথা বলেছে, কেমন? এই জায়গায় তোমরা অল টাইম ফোকাস করে রাখবা। এই অঙ্কটা কিন্তু সমবাহু ষড়ভুজ দিয়েও আসে, অষ্টভুজ দিয়েও আসে। ষড়ভুজ দিয়ে আঁকলে এরকম চিত্র, অষ্টভুজ দিয়ে আঁকলে জাস্ট এই অংশটা। ওকে, আমরা এঁকে নিচ্ছি তাহলে। বাস, চিত্র আঁকা মোটামুটি শেষ। এখন আমরা জাস্ট নাম দিয়ে দিব। এখানে দিলাম এ বি, এটা দিলাম সি ডি, ই এফ। মোটামুটি নামকরণ করা শেষ। আমি একটু বলে দিই এখন আমরা কি করব। বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল, বারান্দা কোনটা, এই অষ্টভুজের সামনের অংশটা, তার মানে এটা আমাদের বারান্দা। এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এবং এই ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তারপর দুইটা একসাথে যোগ করে দিয়ে আমাদের মেইন আনসারটা চলে আসবে। তার মানে আমাদের টার্গেট কি বলতো? ফার্স্ট টার্গেট হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করা, যেমন আমি একটু লিখে দিই ক্ষেত্রফল। এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা কোনো বিষয়ই না। কেন? বাহুর মান দেওয়া আছে 40, একটা বাহুর মান 40 মানে কি প্রত্যেকটা 40, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 40 × 40, কোনো বিষয়ই না। তার মানে আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করা। এই অংশটার অর্থাৎ এ বি সি ডি এর ক্ষেত্রফল তোমরা দুইটা ভাবে নির্ণয় করতে পারো।
যে যেভাবে ইচ্ছে সেভাবে নির্ণয় করবা। আমি জাস্ট দুইটা অ্যাওয়ে বলে দিই, আর অনেকগুলো অ্যাওয়ে আছে, তবে মূলত এই দুইটা সিস্টেমে বেশি ফলো করা হয়। প্রথমত একটু খেয়াল করো, এ বি সি ডি এটা কি একটা ট্রাপিজিয়াম সৃষ্টি হয়েছে। তোমরা চাইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইউজ করে এই এ বি সি ডি এর মান বের করে নিতে পারো, কিন্তু আমি ওইভাবে করব না, আমি করব হচ্ছে ত্রিভুজ দিয়ে। কেমন? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। একটু দেখো আমি কিভাবে করতেছি। এই অংশটার মধ্যে আমাদের কি হয়েছে, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি একটু মার্ক করে দিই। এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সেম, তাই না? তার মানে আমাদের কি আছে, দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এবং মিডিল পয়েন্টে দেখো কি আছে, মিডিল পয়েন্টে আছে হচ্ছে একটা আয়তক্ষেত্র। আমি মিডিল পয়েন্টটা মার্ক করে দিই। কেমন? তার মানে আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এই ত্রিভুজটার মান বের করতে চাচ্ছি, অর্থাৎ ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, এবং এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। তারপর এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করে দিলে কি পেয়ে যাব, এ বি সি ডি এর মান পেয়ে যাব। আমি জাস্ট এখানে একটা লাইন একটু লিখে দিব। দেখো আমি কি করতেছি, এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, ত্রিভুজের নাম কি, এ ই ডি, ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল প্লাস চতুর্ভুজটার আয়তক্ষেত্রটার নাম বলো, সিডিইএফ, তাই না? সিডিইএফ এর ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ এখানে কয়টা, একটা একটা মানে দুইটা, তার মানে এটাকে আমরা ত্রিভুজটাকে 2 দিয়ে গুণ করব। আমি কি বোঝাতে পেরেছি আমি কিভাবে এই মানটা নির্ণয় করতে চেয়েছি? আমরা ফার্স্ট একটা ত্রিভুজের মান বের করব, করে ত্রিভুজটাকে 2 দিয়ে গুণ দিব, তারপর এটার সাথে এই মাঝখানের আয়তক্ষেত্রটাকে যোগ করে দিব। তাহলে আমরা এই এ বি সি ডি এই সম্পূর্ণটার কি পেয়ে যাব, ক্ষেত্রফলের মান পেয়ে যাব। আর কথা না বাড়াই আমরা সরাসরি অঙ্ক করে ফেলি, তাহলে আমরা আশা করি অনেকে বুঝে ফেলতে পারবো। ফার্স্টে কি করবো, এটা ধরে নিব যে ধরি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু কত, 40, তাই না? এটা লিখে নিই। আর কি ধরেছিলাম, সিটি ধরেছিলাম হচ্ছে আমাদের এই অষ্টভুজ, এখানে যে অষ্টভুজের কথা বলেছিল, অষ্টভুজের বাহু, তাই না? এবং যেহেতু সিডি অষ্টভুজের বাহু, অষ্টভুজের প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে। কেন সমান হবে, এটা সুষম, তাই তো? তার মানে আমরা লিখবো এডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিসি, বা এভাবে লিখতে পারি বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, এভাবে লিখি বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ ইকুয়াল টু কত ধরেছি, এখন ধরিনি, আমরা প্রত্যেকটা এ ধরে নিব, এ কেমন, ইকুয়াল টু এ মিটার। বাস, আমাদের টার্গেট কি এখন বলো তো? টার্গেট হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা। তো দেখি এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। এখন ত্রিভুজ এ ই ডি এ, দেখো আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমাদের নিঃসন্দেহে কি লাগবে, জানতে হবে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। একটু খেয়াল করলেই বুঝতে পারবা, বা আগে আমি তোমাদেরকে অষ্টভুজ পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের, যে আমি বলেছিলাম অষ্টভুজের মধ্যে 4টা সমদ্বিবাহু ত্রিভুজ সৃষ্টি হয়। এখানে তো আমার 4টা নেই, এখানে আছে কয়টা, উপরের অংশ, তার মানে জাস্ট 2টা আছে। এই 2টা কি সমদ্বিবাহু ত্রিভুজ। একটু খেয়াল করো, আমি একদম অষ্টভুজ যখন শুরু করেছিলাম, এই যে দেখো এখানে আমি অষ্টভুজটা শুরু করেছিলাম, তাই না? 4টা আমার কি হয়েছিল, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছিল। আমি কিন্তু এখানে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা কিন্তু শিখিয়েছিলাম, মনে আছে? এই যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম একটু মনে করো, এই একটা ত্রিভুজকে নিয়েছিলাম, নিয়ে এটার মধ্যে পিথাগোরাস ইউজ করেছিলাম, পিথাগোরাস ইউজ করে বাহুর মান বের করে নিয়েছিলাম। তারপর কি করেছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি কি পেয়ে গেছিলাম, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গিয়েছিলাম। আজকেও ঠিক একই ভাবে করবো। একই ভাবে করলে হয় কি, একটা রুলস বুঝলেই পরের রুলসটা খুব সহজে বোঝা যায়। আমি যদি এক এক সময় এক রুলসে করাই, তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। তার মানে আমাদের এখন ফার্স্ট টার্গেট কি, এই ত্রিভুজটার মধ্যে পিথাগোরাস ইউজ করা, তাই তো? তাহলে লিখে দিই পিথাগোরাস, এটা যদি 90 ডিগ্রি হয়, অতিভুজ কোনটা, এডি, তাহলে লিখে দিই এডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইমপ্লাইজ
এডির মান কত? এ। কেন? এই যে আমরা দেখো এ ধরে নিয়েছিলাম, ইকুয়াল টু এ ই স্কয়ার প্লাস দেখো ডি ই স্কয়ার। এ ই এবং ডিই এটা কি সেম? কেন? এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই। তাহলে আমরা কি করেছি জানো, এই ডিই বদলে এ ই বসিয়ে দিয়েছি। আমরা সাইডে লিখে দিব যেহেতু এ ই ইকুয়াল টু ডিই implies a square equal to 2a square। দেখো আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম একদম হুবহু এই অঙ্কটার মতো করে পিথাগোরাস ইউজ করতেছি, করে এটার মান বের করে ফেলতেছি। কেমন? একদম আগের অঙ্কটার মতো করেই এই বাহুর মানটা বের করতেছি। implies a square equal to a square by 2। ঠিক আগের অঙ্কটার মধ্যে কিন্তু এইভাবে এই বের করেছিলাম। এখন কি করব জানো, আমার টার্গেট হচ্ছে সামহাউ এই এ এর মান বের করে নেওয়া। তো এ এর মান বের করার জন্য একটু আগে কিন্তু এ এর মান বের করেছিলাম কিভাবে, এই এ বিটাকে 3টা খণ্ডে ভাগ করেছিলাম। এখনো ঠিক 3টা খণ্ডে ভাগ করে এই এ এর মান বের করে নিব। এ এর মান বের করে নিব মানে কি, আমি এক ত্রিভুজটার বাহুর মান পেয়ে যাব, তাই তো? আমাদের টার্গেট তো বাহু বের করা এখন ত্রিভুজের। ওকে, এখন এ বি ইকুয়াল টু কি কি আছে, এ ই প্লাস ই এফ প্লাস এফ বি। ঠিক আগের মতোই প্রত্যেকটার মান বসিয়ে দিব। এখানে লিখে দিব যেহেতু এ ই ইকুয়াল টু এফ বি। কেন লিখে দিয়েছি? কারণ আমি এফ বির বদলে এ বাই রুট টু বসিয়েছি। কেন এফ বি আর এ সেম হলো? ঠিক আগের মতো করে একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা বুঝে থাকলে এটাও বুঝে যাবা। আমি আবার তো বলে দিচ্ছি, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, এখানে কি হয়েছে, একটা সুষম ষড়ভুজ হয়েছে। এই মানটা তাহলে কি হবে, অবশ্যই নিঃসন্দেহে এটা সমান হবে, দুইটা বাহু সেম হবে। ক্যালকুলেশনটা হুবহু আগের মতো করবো, তাহলে তোমাদের কোনো ঝামেলা হবে না। 1/√2 + 1 + 1/√2 implies 40 equal to a into দেখো আমি কি করেছি একটু বলে নিলাম। আমি জাস্ট এটাকে ক্যালকুলেশন করে মান বসিয়েছি, তারপর যেহেতু আমার এর মান বের করা দরকার আমি এই পার্টটাকে এখানে ভাগ আকারে লিখে দিয়েছি। সুতরাং a ইকুয়াল টু জাস্ট ভাগ করে মানটা বসিয়ে দিব। 16.57 এত মিটার, তাই না? দেখো আমরা a এর মান পেয়ে গিয়েছি। এখন আমাদের একটাই টার্গেট, কি বলতো, এই এ ই ত্রিভুজটার বাহুর মান বের করে ফেলা। অনেক গাঢ় কালার দিয়ে দিয়েছি ত্রিভুজটার মধ্যে আমি। বাকি অঙ্কটা আমি এই পাশে করবো। ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, বলতো এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি মনে আছে? আমি একটু এখানে মনে করি দিই। অসমান বাহু ডিভাইডেড 4 ইন্টু √4 ইন্টু সমান বাহু স্কয়ার মাইনাস অসমান বাহু স্কয়ার। আমি একদম শর্টকাটে লিখছি, এই জন্য হয়তো অনেকে বুঝতেছো না কিনা আমি জানি না। দেখো অসমান বাহু ডিভাইডেড 4 ইন্টু সমান বাহু স্কয়ার মাইনাস অসমান বাহু স্কয়ার। জাস্ট আমি সূত্রটা মনে কর দেওয়ার জন্য এখানে লিখলাম। তো আমরা এখন কি করব, এই সূত্রটা এখানে মান বসিয়ে লিখে ফেলবো। কেমন? আমি একটু বেশি বড় লম্বা ভাগ দিয়ে ফেলেছি, ভাগটা আমার ছোট করে দেওয়া দরকার ছিল, আমি এখানে লিখবো না। ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল, দেখো অসমান বাহু ডিভাইডেড 4, অসমান বাহু কত আমার এখানে? এ, তাই না? তার মানে আমরা লিখবো a/4 ইন্টু √4 ইন্টু, সূত্র লিখছি 4 ইন্টু সমান বাহু স্কয়ার। সমান বাহু মানে কি, এইটা এবং এটা। সমান বাহুর মান কত বলো তো? সমান বাহুর মান কি আমরা জানি? এ ই, এটার মান জানি। এই যে দেখো এ ই এর মান আমরা একবার বের করে নিয়েছি। আমি একটু অন্য কালার করি। তার মানে আমরা সমান বাহু জায়গায় এটা লিখবো a/√2 হোল স্কয়ার মাইনাস অসমান বাহু স্কয়ার। অসমান বাহু কত? এ, তার মানে a স্কয়ার। এখন ক্যালকুলেশন করে নিব। a/4 ইন্টু √4
4 স্কয়ার ডিভাইডেড দেখো রুট 2 হোল স্কয়ার মানে কত 2। 4টা গুণাকার আছে তাই আমি এটা গুণাকার একবার লিখে দিয়েছি মাইনাস স্কয়ার ইকুয়াল টু a/4 ইনটু রুট ওভার কত হবে মান দেখো তো 2 দিয়ে 4 কে ভাগ দাও তার মানে 2 স্কয়ার 2 স্কয়ার থেকে স্কয়ার আচ্ছা লিখিনি 2 স্কয়ার মাইনাস স্কয়ার ইকুয়াল টু আমি এখানে লিখতেছি কারণ নিচে আমার জায়গাটা দরকার আছে অঙ্কটা করতে আমার যথেষ্ট পরিমাণ জায়গা লাগবে আমি নিচে জায়গাটা একটু সেভ করে রাখি কেমন না হলে আমার অন্য পেজে অঙ্কটা করতে হবে বাকি অঙ্কটা a/4 ইকুয়াল টু রুট ওভার a/4 ইনটু রুট ওভার দেখো 2 স্কয়ার থেকে স্কয়ার বাদ দাও স্কয়ার এখন নিচে লিখবে এখান থেকে এখানে কেমন a/4 ইনটু রুট এ এবং স্কয়ারে বাদ চলে যায় না হয়ে গেল কত a তার মানে আমাদের মানটা কত আসতেছে a²/4 আমরা কার মান পেয়েছি আমরা পেয়েছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত a²/4 তো দেখো আমাদের টার্গেট কি ছিল এই a b c d এর মান বের করা তাই তো এখন আমরা লিখে ফেলবো সুতরাং a b c d এর ক্ষেত্রফল তো মনে আছে কিভাবে লিখবো 2 ইনটু এই ত্রিভুজটার ক্ষেত্রফল 2 কেন দিব কারণ ত্রিভুজ এখানে হুবহু দুইটা আছে তাই আমরা 2 দিব নিচে লিখবো আমি 2 ইনটু ত্রিভুজ এ ই ডি এর ক্ষেত্রফল দুটো ত্রিভুজে কি আছে না একটা কি আছে আমাদের আয়তক্ষেত্র রয়েছে তার মানে প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সি ডি ই এফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু মান বসিয়ে দিব 2 ইনটু দেখো এটার মান কত পেয়েছি a/4 তার মানে এই অংশটার বদলে অর্থাৎ এই ক্ষেত্রফলের বদলে আমরা a²/4 বসিয়ে দিব a²/4 প্লাস এখন এটার ক্ষেত্রফল দেখো CDEF এটা কি একটা আয়তক্ষেত্র তাই না এটার এই বাহুটার মান কত a আমরা ধরে নিয়েছিলাম এই যে দেখো CD = a আমরা এই বাহুটার মান জানি আমরা কি জানি ভূমি ইনটু উচ্চতা এটার মান জানি এটার মান কি জানি DE অবশ্যই জানি কত বলো তো দেখো এই যে এখানে লেখা ছিল DE = AE তার মানে আমরা কি দুইটা মানই জানি DE এর মান কত a যেটা a/√2 তার মানে কি করব বলো তো ক্ষেত্রফল কি ভূমি ইনটু উচ্চতা ভূমি হচ্ছে a ইনটু উচ্চতা কত a/√2 বাস মোটামুটি ভাবে হয়ে গেল এখন আমরা জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করে দিলেই এটার মান পেয়ে যাব ইকুয়াল টু দেখো 2 দিয়ে 4 কে ভাগ দাও কত হয় a²/2 প্লাস a এবং a গুণ করে দাও a²/√2 আমি উভয় পাশ থেকে a কমন নিয়ে যাব a স্কয়ার কমন নিয়ে গেলাম কত হলো 1/2 প্লাস 1/√2 এখন আমরা কি করব জানো এই a এর মানটা বসিয়ে দিব a এর মান কত এই যে এখানে পেয়েছি এখান থেকে এটার মান বসিয়ে দিব এখানে মান বসিয়ে দিব কেমন আমার খাতাটা মনে হয় বাঁকা হয়ে গেছে একটু ঠিক করে নেই তার মানে 16.57 হোল স্কয়ার ইনটু এখানে আমরা ক্যালকুলেশন করে দিব এখানে আমরা ক্যালকুলেশনটা করে দিব কত হয় 1.207 খালিটা একটু বেশি ছড়িয়ে গেছে 1.207 এখন আমরা এখানে এই ক্যালকুলেশন করে দিলে অর্থাৎ ফার্স্ট এটাকে বর্গমূল করে এটার সাথে গুণ করে দিব গুণ করে দিলে পাবো হচ্ছে 331.43 ওকে দেখো আমরা কি করেছি আমরা এই ABCD এর ক্ষেত্রফল নির্ণয় করেছি এত বর্গমিটার এই লাইনটা কি দেখা যাচ্ছে একটু চেক করতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে প্রশ্ন কি ছিল আমি একটু প্রশ্নে চলে যাই বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল আমরা এতক্ষণ কি করেছি বারান্দা ক্ষেত্রফল নির্ণয় করেছি কত পেয়েছি 331.43 তাই না এখন আমরা কি করব বলতো ঘরের ক্ষেত্রফল বের করে ফেলবো তাই না ঘরের ক্ষেত্রফলটা আমি এই অংশে বের করব তাহলে আমাকে অন্য পেজে যেতে হবে না অন্য পেজে না গেলে একটা পেজে থাকলে অঙ্কটা বুঝতে একটু সুবিধা হয় এখন ঘরের ক্ষেত্রফল বলতো এই ঘরটা কি আকৃতির বর্গাকার তাই না বর্গের আমরা একটা বাহুর মান জানি মানে কি সবগুলা বাহুরই মান জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার
বাহুর মান কত? 40, তার মানে আমরা 40 স্কয়ার দিয়ে দিব। বাস, এত বর্গমিটার। ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে উত্তর কি হবে? সুতরাং বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল। এইখানে যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, অর্থাৎ বারান্দার যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, সেটার সাথে কি করব? এই ঘরের ক্ষেত্রফলটা যোগ করে দিব। তার মানে 331.43 প্লাস 1600 যোগ করে দিলে পাবো হচ্ছে আমরা বাস, ক্যালকুলেশন করা শেষ, আমাদের উত্তর চলে আসছে। এটাই আমাদের উত্তর। যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর বুঝলে অবশ্যই তো জানাবা। তোমাদের বইয়ে অঙ্কটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে করা আছে, কিন্তু আমি ট্রাপিজিয়ামটা এখানে নিয়ে আসিনি। আমার মনে হলো যে যেহেতু আমি তোমাদের এই সূত্রের প্রমাণটা, অর্থাৎ অষ্টভুজের প্রমাণটা ত্রিভুজ এবং আয়তক্ষেত্র দিয়ে পড়িয়েছি, সেজন্য আমি ত্রিভুজ এবং আয়তক্ষেত্র দিয়ে এটার ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখিয়েছি। কেমন? একটা রুলসে থাকলে কি কখনই এলোমেলো হবে না। অনেকগুলো রুলস শিখলে হবে কি, তুমি যে কখন কোনটা ভুলে যাবে নিজেও টের পাবা না। এই জন্য একটা ফিক্সড রুলসে থাকা ভালো। তো তোমাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি এই রুলসের। এখানে জাস্ট 40 জায়গায় 31 দিয়ে করবা। কেমন? একটি বর্গাকার ঘরের বাহুর মান কত? 31। সেখানে একটি অষ্টভুজ আকারে বারান্দা তৈরি করা হলে কি করবা? বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করবা। কেমন? তোমরা অঙ্কটা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই শেয়ার করতে ভুলবা না। কেমন? বন্ধুদের সাথে শেয়ার করে দিবা।